সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ডিড রাইটার জার্নি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, দলিল রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কি, কি লাগে সেই বিষয়ে আজকের এই আলোচনা। আমাদের ভিডিওটি যাদের ভালো লাগবে অবশ্যই তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আইডিটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন। চলুন শুরু করা যাক আজকের এই মূল আলোচনায়। আপনি যখন একটি দলিল রেজিস্ট্রেশন করবেন, তার আগে কিন্তু আপনাকে যে জমিটা আপনি ক্রয় করেছেন, যে জমিটা আপনি ক্রয় করবেন, সেই জমিটার কিন্তু কাগজপত্র আপনাকে চেক করে নিতে হবে। যেমন ধরুন, আপনি যদি কোনো লোকের পৈতৃক সম্পত্তি আপনি যদি ক্রয় করেন, সেক্ষেত্রে কিন্তু সিএস পর্চা, এসএ পর্চা, আরএস পর্চা বা বিআরএস পর্চা, এইসব পর্চাগুলো, এইসব রেকর্ডগুলো আপনার কিন্তু ধারাবাহিক বিবরণীটা ঠিক আছে কিনা, ধারাবাহিকতা ঠিক আছে কিনা সেটা কিন্তু আপনাকে চেক করে নিতে হবে। সেক্ষেত্রে আপনি যদি নিজে না বোঝেন, আপনার মনের মতো ভালো একজন দলিল লেখকের কাছ থেকে এই পরামর্শগুলো নিতে পারেন। দেখুন, আপনি যদি কোনো লোকের কবলাকৃত জমিটি ক্রয় করেন, তাহলে তার পূর্বের বায়া দলিলটি সেটা কিন্তু আপনাকে দেখতে হবে এবং বায়া দলিল যার কাছ থেকে ক্রয় করেছে, পূর্বের মালিকটি যার কাছ থেকে জমিটা ক্রয় করেছে, তার নামে এই রেকর্ডের ধারাবাহিকতা ঠিক আছে কিনা সেই দলিলে কিন্তু আপনার সেই সমস্ত কিছু দেখে নিতে হবে। সমস্ত কিছু দেখার পরে আপনার কিন্তু নামজারি করা আছে কিনা, নামজারি খতিয়ানটার কি অবস্থা সেগুলো কিন্তু আপনাকে দেখে নিতে হবে এবং হাল সনদ দাখিলা আছে কিনা, কর রসিদ মানে খাজনার রসিদটা ঠিক আছে কিনা এই বিষয়ে কিন্তু আপনাকে দেখে নিতে হবে। ধরুন, আপনি কারো পৈতৃক সম্পত্তি কবলা করবেন, সেক্ষেত্রে কিন্তু তাদের নামে যে মাঠ রেকর্ড আছে সেটা কিন্তু আপনাকে সঠিক আছে কিনা সেটা কিন্তু অফিস থেকে আপনাকে যাচাই করে নিতে হবে। যদি তাদের নাম না থেকে হয়তো তার বাবার নাম আছে বা দাদার নাম আছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওই পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকে বা সিটি কর্পোরেশন থেকে আপনাকে কিন্তু তার ওয়ারিশন সনদ প্রত্যয়ন এগুলো কিন্তু আপনাকে নিতে হবে। এগুলো প্রত্যয়ন বা ওয়ারিশন সনদ যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনার যে দলিলটি রেজিস্ট্রেশন করবেন সেটা কিন্তু ভুল হয়ে যাবে, জমির অংশ কিন্তু কম বেশি হয়ে যাবে। সমস্ত কাগজপত্র যখন ঠিক থাকবে, তখন অবশ্যই আপনি একটি দলিলটা রেজিস্ট্রেশন করার জন্য প্রস্তুতি নিতে পারবেন। সেক্ষেত্রে আপনি একজন দলিল লেখকের কাছে গেলে কিন্তু সমস্ত প্রসেসিং সেই দলিল লেখকটাই করে দিবে। একজন দলিল লেখক যখন পুরো দলিলটি লিখে কমপ্লিট করবে, তারপরেও কিন্তু আপনার কাজ আছে। আপনার কাজ হচ্ছে কি? তারপরে আপনার কাজ হচ্ছে আপনার দলিলটি চেক দেওয়া। যে উদ্দেশ্যে আপনি জমিটি ক্রয় করছেন, সেই উদ্দেশ্য সেই দলিলে সঠিকভাবে বর্ণনা করা হয়েছে কিনা সেটা কিন্তু আপনাকে যাচাই করে নিতে হবে। তারপরে দেখতে হবে জমির শতাংশের ঘর, শতকের ঘর বা জমির মূল্য এসব ঠিক আছে কিনা, মৌজা, তফসিলে আপনার দাগ নাম্বার ঠিক আছে কিনা এসব কিন্তু আপনাকে চেক করে নিতে হবে। আপনার জমির হাত নস্কা সঠিকভাবে করা হয়েছে কিনা এসব কিন্তু আপনাকে চেক করে নিতে হবে এবং ভোটার আইডি কার্ডের সঙ্গে আপনাদের নামের মিল, দাতা বা গ্রহীতার নামের মিল আছে কিনা এগুলো কিন্তু আপনাকে ভালোভাবে কিন্তু যাচাই করে নিতে হবে। সমস্ত কিছু ঠিকঠাক থাকার পরে আপনি কিন্তু তখন দলিলটি সাবমিট করতে পারেন। দলিলটি সাবমিট হওয়ার পরে আপনাকে একটা রিসিপ্ট দেওয়া হবে। পরবর্তীতে সেই রিসিপ্ট দিয়ে কিন্তু আপনাকে এই মূল দলিলটা তুলতে হবে। এখন বিষয় হচ্ছে, বিভিন্ন জায়গায় এই দলিল ফেরত পাওয়ার সময়টা কিন্তু বিভিন্ন রকম। কোথাও ৩ বছর, কোথাও ৪ বছর, কোথাও ২ বছর, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সময় লাগে। তবে সেক্ষেত্রে আমার পরামর্শ অনুযায়ী আপনারা যখন একটা জমিটি ক্রয় করবেন, সেক্ষেত্রে জমিটি ক্রয় করার পরে আপনারা ওই দলিলের জাবেদা কপি বা নকল তোলার জন্য আপনারা একটি আবেদন করবেন। সেক্ষেত্রে ১ থেকে ২ সপ্তাহের মধ্যে আপনারা কিন্তু ওই দলিলের জাবেদা কপিটি পেয়ে যাবেন। সেই জাবেদা কপি নিয়ে এসে ভূমি অফিসে আপনারা যদি নামজারি করে নেন সঙ্গে, সঙ্গে, তাহলে আশা করি ভবিষ্যতে আর কোনো সমস্যা বা ঝামেলা থাকার কথা না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আইডিটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।